প্রথম দিনেই যদি অপোজিশন পলিটিক্যাল পার্টি ওয়াকআউট না করত তাহলে ভালো হতো। তাদের কিছু দায়িত্ব বক্তব্য কিন্তু ছিল এবং দাবিও ছিল, দাবি আকার তারা উত্থাপন করছে, সেটা আমি সমর্থন করি। এই রাষ্ট্রপতিকে রেখে ভালো কিছু আশা করা যায় না। অপোজিশন পলিটিক্যাল পার্টি যে জায়গাটা বসে আছে সেখানে কিন্তু তারা সবসময় সরকারি দলকে সমর্থন করবে এমন কোনো কথা না। সবচেয়ে বিএনপি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু যে ছন্দপতন ঘটিয়েছে, অনেকে ক্ষুব্ধ করেছে, সেটা হচ্ছে জাতীয় সঙ্গীত চলার সময় জামাত ইসলামের সদস্যরা তারা আসন থেকে দাঁড়ায় নেয়। পরে হাসনাত আবদুল্লাহ এনসিপির উনি পরে বলার পরে তারপরে দাঁড়িয়েছে। এই জিনিসটা তো একেবারেই অগ্রহণযোগ্য। আপনার দৃষ্টিতে একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসাবে শুরুটা কেমন হলো? যা দেখলাম তাতে শুরুটা ভালোই হয়েছে। যদিও অনেকে বলে, ইভেন অনেক টক শোতে আলাপ হয়েছে যে প্রথম দিনেই যদি অপোজিশন পলিটিক্যাল পার্টি ওয়াকআউট না করত তাহলে ভালো হতো। তা আমার বক্তব্য হচ্ছে যে স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, আমি যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, সেহেতু আমি বলবো যে ওয়াকআউটের মধ্যে কিছু বিউটি আছে। বিউটি হচ্ছে যে আমার সমস্ত যে সরকার দলীয় যে দাবি বা যে সিদ্ধান্ত, সেটার সাথে আমি একমত পোষণ না করতে পারি, এমন কিছু আমি করব গঠনমূলক যদি ভাবে হয়ে থাকে তাহলে আরও ভালো হবে। তাদের কিছু দায়িত্ব বক্তব্য কিন্তু ছিল এবং দাবিও ছিল, দাবি আকার তারা উত্থাপন করছে, সেটা আমি সমর্থন করি। সেটা হচ্ছে খুব সম্ভবত রাষ্ট্রপতির যে তারা ভাষণটি দিয়েছে এটা ওয়াকআউট করেছে এবং তার পদত্যাগই তারা চেয়েছে। আমি বলি এটা কিন্তু তারা খারাপ করে নাই, কারণ এই রাষ্ট্রপতিকে রেখে ভালো কিছু আশা করা যায় না এবং এই রাষ্ট্রপতির অতীত দিনের কর্মকাণ্ডটাও তত ভালো ছিল না। 24-এর অভ্যুত্থানের স্পিরিটের সাথে তার কর্মকাণ্ড যায়নি এবং তিনি যা কিছু কথাবার্তা বলেছেন সেটাও খুব রাষ্ট্রপতি হিসাবে বেমানান ছিল। যেমন তিনি একটা পর্যায়ে বললেন, প্রধানমন্ত্রী আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছে, আবার কিছুদিন পরেই তিনি বললেন না, পদত্যাগ তিনি করেননি এবং একটা সংবাদপত্রের সাক্ষাৎকারে তিনি ধরনের বক্তব্য উত্থাপন করেছিলেন। আর কিছু কিছু বক্তব্য উত্থাপন করেছিলেন যেটা তৎকালীন সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান সম্পর্কে, সেটি টোটালি আনকনস্টিটিউশনাল ছিল, কারণ ওনার চেয়ারে বসে এইগুলি উনি করতে পারে না। আর সেকেন্ড যেটি হয়েছে, যেটা আমি বলবো যে বিএনপির গঠনমূলক সমালোচনার প্রয়োজন আছে, কারণ অপোজিশন পলিটিক্যাল পার্টি যে জায়গাটা বসে আছে সেখানে কিন্তু তারা সবসময় সরকারি দলকে সমর্থন করবে এমন কোনো কথা না। তারা সমালোচনা করবে, গঠনমূলক সমালোচনা। সেই দিকে আমি দেখব তারা যে বক্তব্যগুলি উত্থাপন করেছে সেখানে সবগুলো না হলো অনেকগুলোই কিন্তু গঠনমূলক তাদের দাবি এসেছে, যেটা কিন্তু বিএনপিও চায়। আপনি হয়তো খুব সম্ভবত কিছুক্ষণ পরে এই প্রশ্নে এসে যাবেন সংস্কার সম্পর্কে বিভিন্ন দিকে, সেখানে দেখব যে বিএনপি কিন্তু চায় 24-এর অভ্যুত্থানের পরে যে ঘটনাটা ঘটেছে এবং সেখানে যে সংস্কারের দাবি এসেছে সেটা তো বিএনপিরও দাবি, কারণ এই অভ্যুত্থানে যে ফসলটা এটা এই পর্যায়ে আনার জন্য বিএনপিরও তো অত্যন্ত অক্লান্ত পরিশ্রম ছিল, আন্দোলন ছিল, তারপরে আপনার দাবি দেওয়া ছিল, বিভিন্ন গুণ খুব হত্যা অত্যাচারে তারা শিকারও হয়েছে। আমি বলবো সমস্ত পার্টির মধ্যে সবচেয়ে বিএনপি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল তখন এবং সমস্যার সম্মুখীন হয়েছিল। সেই দিকে আমি বলবো যে যাত্রাটা খারাপ হয়নি, শুরুটা ভালো হয়েছে। আমি বলবো শুরুটা ভালো হয়েছে। কারুল আনোয়ার, আপনি কি মনে করেন? আর বিশেষ করে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বেশ আলোচনা আছে, সমালোচনাও আছে, সেটা নিয়ে যদি আপনি একটু আলোকপাত করেন, বিশেষ করে এই জন্য যে একজন রাষ্ট্রপতি ভাষণ তো আসলে লিখে দেয়া হয়, মন্ত্রিপরিষদে এটা পাশ করা হয়, সেইটাই তো তিনি পাঠ করেন। একমাত্র ব্যতিক্রম বোধহয় শাহাবুদ্দিন সাহেব করেছিলেন কিছুটা। তো এখন এই যে জিনিসটাকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। সূচনাটা বলতে হবে এক হিসেবে ভালোই, কারণ এই সংসদের কিন্তু অনেকগুলা বৈশিষ্ট্য আছে। বিশেষ করে প্রথম অধিবেশনের একটা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে সংসদ গঠিত হয়েছে। তো প্রথম অধিবেশনের যে বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে বিএনপি 2 দশক পর ক্ষমতায় ফিরে আসছে এবং আগে এখানে ধরেন বিভিন্ন সময় পালাক্রমে
কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ ট্রেজারি বেঞ্চে অর্থাৎ সরকারি দলের আসনে বসেছে। এবং আগে প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, এবার প্রধানমন্ত্রী আসন এবং সংসদ নেতার আসন আছেন তারই পুত্র তারেক রহমান। এদিক থেকে একটা বৈশিষ্ট্য, তারেক রহমান প্রথম সংসদে আসলেন। এর আগে উনি দলের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন কিন্তু সংসদে আসেননি। আর 17 বছর তো তারা আন্দোলন সংগ্রামে ছিল এবং সেই গ্রহণযোগ্য কোনো নির্বাচন হয়নি। আবার অনুরূপভাবে আরেকদিকে দেখতে গেলে সরকারে কখনো আওয়ামী লীগ, কখনো বিরোধী দলে বিএনপি, এইভাবে চলেছে। কিন্তু এবার বাংলাদেশের ইতিহাসে প্রথম জামাতে ইসলামী মানে 70-এর মতো আসন নিয়ে তারা বিরোধী দলে আসন বসছে, যেটা এর আগে কখনোই হয়নি। এদিক থেকে এটা একটা বৈশিষ্ট্যপূর্ণ বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার রাষ্ট্রপতির ভাষণ নিয়ে যেটা বললেন, রাষ্ট্রপতির ভাষণটা আসলে একটা রেওয়াজ। এটা রাষ্ট্রপতি পাঠ করেন, এই ভাষণটা লিখে দেওয়া হয়। বিভিন্ন মন্ত্রণালয় থেকে তথ্য সংগ্রহ করে সরকারি এই দায়িত্ব নেওয়ার পর কী করেছে আর ভবিষ্যতে কি করবে, এই বিষয়গুলো সরকারের বিভিন্ন যে নির্বাচনী ইশতেহার, অঙ্গীকার, কমিটমেন্ট যেগুলো আছে, প্রতিশ্রুতি যেগুলো আছে, সেগুলোকে এক ধরনের আপনি বলতে পারেন কম্পাইল করে একটা ভাষণ তৈরি করা হয়। তাতে কিছু পটভূমি থাকে, কোন প্রেক্ষাপটে সংসদ গঠিত হয়েছে, আগামী দিনের এই তাদের ভিশন কী সেই বিষয়। তো রাষ্ট্রপতির এখানে খুব বেশি কিছু করার নেই। হ্যাঁ, ওদিক থেকে বিবেচনা করতে গেলে রাষ্ট্রপতি তো আপনার যে বিদায়ী যে সরকার, ফেসিবাদের সরকার, স্বৈরশাসক যে ছিলেন, স্বৈরশাসক তাদের মনোনীত রাষ্ট্রপতি। তবে আবার একদিক তো হচ্ছে এই রাষ্ট্রপতি কিন্তু 3টা শপথ করিয়েছেন। শেখ হাসিনাকে শপথ করিয়েছেন, প্রফেসর ইউনূসকে শপথ করিয়েছেন এবং বর্তমান প্রধানমন্ত্রী তাকেও শপথ করিয়েছেন। এই দিক থেকে এটা একটা বিষয় আছে। তবে এটা ঠিক যে উনি স্বৈরাচারী সরকারের মনোনীত রাষ্ট্রপতি। এখন রাষ্ট্রপতির বিষয়ে ইতিমধ্যেই আপনার বিরোধী দল থেকে দাবি উঠেছে তাকে অভিশংসন করা, তো সেটা আপাতত আমার কোনো লক্ষণ দেখছি না, সেটা আগামী দিনে বোঝা যাবে। আর ভাষণের বিষয় বলতে এটা রেওয়াজের ভাষণ হয়েছে এবং আজকে ছিল এই অধিবেশনের এই দ্বিতীয় দিনে রাষ্ট্রপতির ভাষণের উপরে আলোচনা শুরু হয়েছে এবং কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে 50 ঘন্টা এর উপরে আলোচনা হবে আর কি। তো সে আজকে প্রথম দিন ছিল, আজকে আবার মুলতবি হয়ে গেছে, আবার 29 তারিখে বসবে আর কি। তো আজকে যে সংসদের যে বিশেষ দিকটা ছিল সংবিধান সংস্কার পরিষদ, আজকের কার্যসূচিতে ছিল যে আপনার প্রশ্নোত্তর পর্ব, তারপর রাষ্ট্রপতি ভাষণের উপর আলোচনা। তো সেখানে প্রশ্নোত্তর পর্ব শুরুতেই বিরোধী দল নেতা ডক্টর শফিকুর রহমান উনি সংবাদ এই যে সংবিধান সংস্কার পরিষদ, এটা নিয়ে আমি আলাদা করে আপনাদের কাছে জানতে চাইবো। আমি এখন অধ্যাপক নুরুল আমিন ব্যাপারে আরেকটা বিষয় একটু শেষ করতে চাই। সেখানে একটা বিষয় সবার দৃষ্টি আকর্ষণ করেছে এবং অনেকেই মানে কি বলে এটাকে ক্ষুব্ধ হয়েছেন যে প্রথম অধিবেশনে যে জিনিসটা ছন্দপতন ঘটিয়েছে, অন্য কিছু যে প্রথম অধিবেশন নতুন, এর ভিতরে 2/3 সদস্য কিন্তু নতুন, তাদের অভিজ্ঞতা নাই, তো ভালো। আবার মাইক্রোফোনের খুব ত্রুটি ছিল, যার জন্য যারা গ্যালারিতে ছিলেন তারা শুনতে পারেন নাই, বা সংসদ অধিবেশনে যারা ছিলেন তারা অনেক বক্তব্য তারা শুনতে পারেন নাই। কিন্তু যে ছন্দপতন ঘটিয়েছে, অনেককে ক্ষুব্ধ করেছে, সেটা হচ্ছে জাতীয় সঙ্গীত চলার সময় জামাত ইসলামের সদস্যরা তারা আসন থেকে দাঁড়ায় নেই আর কি। তারা অবশ্য বলার চেষ্টা করেছে আমরা এই জাতীয় সঙ্গীত শুরু হয়েছে আমরা শুনতে পারিনি, এটা গ্রহণযোগ্য না। এই কারণে বিএনপির সব সদস্য তো দাঁড়িয়ে গেছে। পরে হাসনাত আবদুল্লাহ এনসিপির উনি পরে মানে বলার পরে তারপরে দাঁড়িয়েছে। এই জিনিসটা তো একেবারেই অগ্রহণযোগ্য। জাতীয় সঙ্গীতের সময় বসে থাকা আসনে এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না।